আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণ। কাল ঢাকা আসছেন মোদি। 8টি সমঝোতা স্মারক সই হতে পারে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 30 মার্চ নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ঈদের পর জানালেন শিক্ষামন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল। করোনার সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়ছে আইসিইউ এর সংকট। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ 25শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞের এই ভয়াল কাল রাত। 1971 সালের এই দিনে রাত 12টার পর নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর থেকে স্বাধীনতার দাবিতে উত্তাল তখনকার পূর্ব পাকিস্তান। পাকিস্তানি শাসকদের সাথে কয়েক দফা আলোচনা হয় বঙ্গবন্ধুর। 25 মার্চ দিনে সব আলোচনা ভেঙে যায়। এদিন বঙ্গবন্ধুর সাথে সব আলোচনা ভেঙে দিয়ে নিরস্ত্র বাঙালির ওপর কাপুরুষোচিত হামলার নির্দেশ দিয়ে ঢাকা ছেড়ে যান পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ও পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জুলফিকার আলী ভুট্টো। ইয়াহিয়া পাকিস্তান পৌঁছার আগেই ঢাকায় শুরু হয় গণহত্যা। ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে সশস্ত্র পাক হানাদার বাহিনী। শুরু হয় অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র মানুষের ওপর বর্বরোচিত হামলা। পাক বাহিনী রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ইপিআর সদর দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন স্থানে চালায় হত্যাযজ্ঞ। এক রাতেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন অন্তত 50,000 মানুষ। 25 মার্চ রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে যখন পাক হানাদাররা ঝাঁপিয়ে পড়ে, তখন এখানকার পুলিশ বাহিনী প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। শহীদ হন 150 বাঙালি পুলিশ। 2017 সালে জাতীয় সংসদ 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এদিকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানিয়েছেন, সন্ধ্যা 7:30টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারগুলোতেও তা সম্প্রচার হবে। এর আগে গত 7 জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার বাইরেও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, মোদির সফরে 8টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। উদ্বোধন হবে চিলাহাটি হলদিবাড়ি প্যাসেঞ্জার রেল যোগাযোগ। তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে চাপে রাখা হয়েছে বলে জানান তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 26 মার্চ স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে স্মারক বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে তাঁর। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 2 প্রধানমন্ত্রীর বৈঠকে বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। এক্সাক্ট নাম্বার বলা যাবে না, বাট অনেকগুলো সমঝোতা স্মারক আপনার চূড়ান্ত হয়েছে এবং সেইগুলো যেগুলো আমাদের প্রধান ইস্যু সেইগুলো উপরেই এই স্মারকগুলো হচ্ছে। এবং আমরা যে সবচেয়ে বড় ইস্যু যেটা, সেইটা এখনও আমরা ফাইনালাইজ করতে পারিনি। তবে মোদির এবারের সফরে তিস্তা চুক্তির বাস্তবায়ন হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তেমন কোনো আভাস পাওয়া যায়নি। আমরা 2 দেশই ঐক্যমত যে এই তিস্তার এগ্রিমেন্ট হবে, কিন্তু এখন তাদের আভ্যন্তরীণ কারণে আমরা এখনো সেইটা বাস্তবায়ন হয়নি আর কি। ওরা আমাদের ডেলিভারি করতে পারে, তবে আমরা তাদের প্রেসারে রেখেছি। ঢাকার বাইরে গোপালগঞ্জ ও সাতক্ষীরা 2টি মন্দির পরিদর্শনে যাবার কথা রয়েছে নরেন্দ্র মোদির। টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনও করবেন তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন। পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে 10 থেকে 15 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান। ঘটনাস্থল থেকে মাওলানা রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। মাওলানা রফিকুল শিশু বক্তা হিসেবে পরিচিত। সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। সেখান থেকে মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। 5 কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষের শক্তি নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রশ্ন করেন, শত্রু সম্পত্তি আইন এখনও কেন বাতিল করা হয়নি? বিএনপি মহাসচিবের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায়। সম্পত্তি দখলের জন্য ক্ষমতাসীনরা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালায় বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সবশেষ সুনামগঞ্জের সাল্লায় হিন্দু বাড়িতে হামলা করেছে যুবলীগ নেতা স্বাধীন। তবে সব সময় আওয়ামী লীগ দোষারোপের রাজনীতি করে অসত্য তথ্য দেয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সময় তাদের উপরে নির্যাতনের পরিমাণটা আরও বেশি করে বেড়ে গেছে এবং সেটার লক্ষ্যই হচ্ছে এটা যে তাদের সম্পত্তি দখল করা, তাদের আপনার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা গ্রহণ করা এবং মালামাল লুট করা, এগুলি হচ্ছে তার প্রধান। যে আওয়ামী লীগ কখনোই আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষের শক্তি ছিল না, বা এই দেশের সাম্প্রদায়িক যে আপনার একটা সম্প্রীতি রক্ষা করার পক্ষে তারা কখনোই ছিল না। বরাবরই তারা এই সন্ত্রাসী কায়দায় যেমন ক্ষমতায় টিকে আছে, ঠিক একইভাবে তারা সম্পত্তি দখল করে তারা সেই কায়দায়। করোনার অজুহাত দেখিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচি প্রত্যাহার রহস্যজনক। ইতিহাসের অনেক মীমাংসিত বিষয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি এই কাজ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বলল, ৭১-এ গণহত্যা নিয়ে একটি কথাও বলেনি। এ ব্যাপারে তাদের ন্যাক্কারজনক নিরাপত্তা পাক হানাদারদের পক্ষে তাদের অবস্থানকে স্পষ্ট করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি দিয়েছিল, করোনার অজুহাত দেখিয়ে তারা তা প্রত্যাহার করে নিয়েছে। 26শে মার্চকে সামনে রেখে ইতিহাসের অনেক মীমাংসিত সত্যের মুখে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে আজকে 25শে মার্চ ও 26শে মার্চ পালন না করে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি বলেন, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে, তবে জাতীয় পরামর্শক কমিটির বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল। গণতন্ত্র দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। দেশে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়ছে আইসিইউ এর সংকট। মুমূর্ষু রোগীদের নিয়ে একের পর এক হাসপাতালে ধর্ণা দিতে হচ্ছে রোগীর স্বজনদের। করোনার ব্যাপক সংক্রমণে আইসিইউ এর স্বল্পতা মানুষের মধ্যে তৈরি করেছে উদ্বেগ আর আতঙ্ক। সংক্রমণের চাপে হাসপাতালগুলো এখন করোনা রোগীতে প্রায় পূর্ণ। অবস্থা গুরুতর হওয়ায় অনেকেরই আইসিইউর প্রয়োজন দেখা দিচ্ছে, কিন্তু চাহিদার তুলনায় আইসিইউর সংখ্যা হাতে গোনা। তাই হাসপাতালগুলোয় অ্যাম্বুলেন্সের অস্থির ছোটাছুটি। কারো কারো ভাগ্যে আইসিইউ তো জুটছেই না, বরং হাসপাতাল থেকে হাসপাতালে টানা হেঁচড়ায় প্রাণ হারাতে হচ্ছে দুঃখজনকভাবে। অতি প্রয়োজনীয় মুহূর্তে আইসিইউ না পাওয়ায় দিশেহারা অনেকেই। না, এখানে আইসিইউ নেই, ভাই দিয়ে নিয়ে যেতেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা মুগ্ধ হাসপাতালে গেছিলাম,
আইসিইউর সংকটের কারণে আমরা ওখান থেকে রিলিজ নিয়ে চলে আসি। বাডামের টেকনিক্যাল শাখা নিয়েছিলাম, সেখানে পাই নাই। তারপর সরাদিতে গেছি, সেখানে পাই নাই। ঢাকা মেডিকেল নিয়েছি, সেখানে পাই নাই। বঙ্গবন্ধু মেডিকেল নিয়েছি, সেখানে পাই নাই। তারপর আমরা সর্বশেষ অবগুলো আমরা কুমিল্লা জেনারেল হাসপাতালে আসছি। এই হাসপাতালে দৌড়েছি, ওই হাসপাতালে দৌড়েছি, সেখানে এই অভিজ্ঞতাতে মনে করেন যে আমি অতিষ্ঠ হয়ে গেছি। বাড়তি চাপ বিবেচনা করে হাসপাতালগুলোয় বাড়ানো হচ্ছে আইসিইউর সংখ্যা। করোনার আইসিইউ কিন্তু পূর্বে থেকে আমাদের ছিল না। মন্ত্রী মহোদয় আমাদের এই নির্দেশনা দিয়েছেন যে আমাদের এখানেও একটা 10 বেডের করোনা আইসিইউ চালু। আমরা অলরেডি আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করছি, হয়তো উইদিন শর্ট টাইম আমরা করোনার আইসিইউটা চালু করে ফেলবো। অক্সিজেন সেন্ট্রাল যেখানে সাপ্লাই আছে সেখানে কিন্তু মানে 95% ম্যানেজমেন্ট কিন্তু হয়ে যায়, 5% হয়তো আইসিইউ লাগে। বার্ন বিল্ডিং বা কোভিড সার্জারি বিল্ডিং আমরা আশা করছি সামনের সপ্তাহে প্রথম দিকে আমরা ওখানে 10 বেডের একটা আইসিইউ চালু করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিছুটা হয়তো সুবিধা দিতে পারবো মানুষজনকে। বাট 10 বেডের আইসিইউ কিছুই না, আপনারা জানেন যে 2-3 দিনের ভিতরে আইসিইউ অকুপাইড হয়ে যাবে, তখন আবার যা ছিল সেই ক্রাইসিস চলতেই থাকবে। করোনা মোকাবিলায় জনসচেতনতার উপর জোর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। 25 মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোয়া মোজাম্মেল হক। বৃহস্পতিবার দুপুরে জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, নইলে তারা বিভ্রান্ত হতে পারে বলে মনে করেন তিনি। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন, দুঃখজনক হলেও সত্য, এখন অনেক মুক্তিযোদ্ধার সন্তানকেও জামায়াতে ইসলামী করতে দেখা যায়। এর দায় রাষ্ট্রের বলেও মনে করেন তিনি। বলেন, এদের কাছে যথাসময়ে সঠিক ইতিহাস শেখানোর ব্যর্থতার কারণেই এমনটি হচ্ছে বলেও মনে করেন শাহজাহান খান। মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে 2 কলেজ ছাত্র সহ 3 জন। এ ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 10:30টার দিকে একটি সালিশি বৈঠক বসে। সে সময় মিন্টু প্রধান ও জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে উপর্যুপরি ছুরিকাঘাতে মিন্টু প্রধান গ্রুপের ইমন পাঠান নিহত হয়। গুরুতর আহত সাকিব ও মিন্টু প্রধানকে ঢাকায় আনার পর সাকিব মারা যায়। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুতর আহত মিন্টু প্রধান। এই ঘটনায় আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী বলছে, ইভটিজিং বা পূর্ব শত্রুতার বিষয়ে কোনো ঘটনা নিয়ে সালিশি বৈঠকটি হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম জানিয়েছেন, করের আওতা বাড়াতে ব্যক্তি করদাতাদের চিহ্নিত করার জন্য সিটি কর্পোরেশন ও বিআরটি এর মতো সেকেন্ডারি সোর্স থেকে তথ্য নেওয়া হয়েছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম IRF এর সাথে প্রাক বাজেট আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে কথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ধারণা থেকে বের হচ্ছে এনবিআর। কর কাঠামো পরিবর্তনের পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে খাত ভিত্তিক কোম্পানিগুলোকে সহায়তা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আসন্ন বাজেটে অন্তর্ভুক্তিতে মোট 27টি প্রস্তাবনা তুলে ধরা হয় IRF এর পক্ষ থেকে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার চাই। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণ। কাল ঢাকা আসছেন মোদি। 8টি সমঝোতা স্মারক সই হতে পারে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 30 মার্চ নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ঈদের পর জানালেন শিক্ষামন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল। করোনার সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়ছে আইসিইউ এর সংকট। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, রেখে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।